আমরা যে এই আন্দোলনের গুলির সামনে দাঁড়িয়েছিলাম এই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষ বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, সে তো চায় আমরা সার্ভ করি কাকে, সে সৎ লিডারশিপ চায় জনগণকে সার্ভ করি, জনগণকে সার্ভ করা অবশ্যই ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে, জনাব মাসুদ কামাল নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা যে প্রশ্নগুলো আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2 মিনিট একটু বলেন, তারপর আমরা এটা আমি 2 মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, বাকের মজুমদার যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা ইয়ান, এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে, এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না, আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করবো, মাসুদ ভাই শেষ করুন, তারপরে বাকের ভাইও বললেন। হ্যাঁ বলেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছি, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা যদি চাঁদা উঠে থাকে তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেবকে জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলে না করবো কেন? ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়, যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না, ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেক দিন আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরার আগে দিত। কামাল ভাই আমি ঠিক করছিলাম যে মানে এটা কোনো রকম করবো না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন সেটা আপনি জিজ্ঞেস করেন? অবশ্যই আমি এই প্রশ্ন আমি এই 5 আগস্টের আগেও করেছি, 5 আগস্টের পরেও করেছি। আমি বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। যেহেতু আমরা এই প্রশ্ন করি, সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন। আমি বলেছি যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। যদি ওনারা না দেন, যে একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তুলে কিনা, অবশ্যই বিএনপির অফিসের ভাড়া কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাইতো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। এবং যদি না দেয় আমরা সন্দেহ করবো, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছুর বিনিময়ে ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীতে কোথাও নাই। কামাল ভাই আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি বিএনপি কোনো সময় জানাইছে কোন জায়গা থেকে রসিদ কোড করে? ভাই এই জন্য তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় কামাল ভাই আপনাকে ধন্যবাদ। কামাল ভাই আপনি কি শেষ করছেন? আমরা যারা বাকের মধ্যে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি বাকের ভাই বলেন। আপনি হচ্ছে আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগে আমার পুরো লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি। মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুবই এমন না যে আমাকে খুব দূরের মানুষরা দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরুন আমার এমন ফ্রেন্ডস আছে, আমি একটু শেষ করি ভাই, ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল উইশার্স আছে, ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে ভাই যেভাবে বলছেন যে এটা, আমি পলিটিক্যাল কথাটা বলছি, তো পলিটিক্যালি কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যুস আছে, ট্রাস্ট ইস্যুস আছে, এবং অনেস্টি ইস্যুস আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে, এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে, স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আশাবাদী এবং বাংলাদেশের মানুষের প্রতি আমরা আস্থা রাখতে চাই। এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণচাঁদার কথা আমরা বলছি, আমি খুবই ক্লিয়ার করছি, আমাদের এখানে সিস্টেমগুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু। আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেমগুলো ডেভেলপের কাজ করছি। খালেদ ভাই যে প্রশ্ন করছেন, আমি খুবই সাধুবাদ জানাই। এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না,
প্রত্যেক আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। Right. আমরা যদি ছাত্র যদি কোনো রাজনৈতিক দল- রূপান্তরের ভাড়াটা না আমি বলছি ভাই আমাকে একটু শেষ করতে দিবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাবগুলো সামনে আনবো এবং বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গা থেকে কি কন্ট্রিবিউশন হয়েছে। বাট এখন যেটা হয়েছে আমাদের যে ছাত্ররা যে কাজ করছি, আমি কিন্তু এখন মাস্টার্সে পড়ছি, আমার এর সাথে একাডেমিয়া, এর সাথে আমার ক্যাম্পাসে কাজ করতে হয়, 10টা প্রবলেম হলে সেটা দেখতে হয়। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি। তো এখানে আপনার আমাদের সিস্টেমটা বিল্ড হয় নাই। এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে, আমাদের এই জিনিসগুলো একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু একটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে। তো এই জন্য আমাদের সময় লাগবে, আমরা আপনাদের কাছে সময় চাই এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই। তো এটা বলে আমি আসলে শেষ করবো এবং আমি আশাবাদী ছাত্ররা যদি হিসেবে আসে তখন এই বিষয়গুলো আপনার খুবই স্পষ্ট এবং সাংগঠনিক জায়গা থেকে খুবই ক্লিয়ার স্টেটমেন্ট। ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমে আবার সেটা হচ্ছে আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি, ফ্লেক্সিবিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুজন সমন্বয়ক ছিলেন যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশঙ্কা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। তো এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি যেটা বলছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখন এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে এক দফা দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা, সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনৈতিক করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবে সে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি গভর্নমেন্ট বলতে বুঝছি ইন্টারিম গভর্নমেন্টকে। যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই জি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইদারিতে আমাকে ফালানোর দরকার নেই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে, মানে এই বাদগুলি কোত্থেকে আসতেছে আপনি এটা খেয়াল? আচ্ছা, আমি আপনাকে বলেন, একটা এই ছাত্র যারা বলেন না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটা কেউ শুনেছে কিনা, এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে? জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না, কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোরের নাম দিয়ে দিছিল। আমি ওগুলি প্রশংসা করছি না, আমি বলছি জানেন এইগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছে। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ, জিয়াবাদ হবে না, অন্য বাদ। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আশা করো, বাদ তো বাদ, সব বাদই বাদ না। উনি যেটা বুঝেছেন কামাল ভাই, আমি যেটা বুঝছি, জনাব পাটোয়ারি যেটা বুঝেছে, আপনি যে এখন ওনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন, ওনার ঘরে উঠলে পছন্দ করতেন, আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। তুমি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনার কথা আমার আজগুবি লোক মনে হয়।
কারণ আপনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চর ছিলেন। আপনার জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন, ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করবো। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? হচ্ছেটা কি? আপনি চান কি জুলাই আগস্টের মতো একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে 15 বছর পরে শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করবো এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা, তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ। না, রাজনীতি হবে পরে, ওরা যখন রাজনৈতিক দল করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন দুইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এটাকে আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন, আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন।